হ্যালো এভরিওয়ান, দেখো আজ আবার আমরা একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে আগেরবারের মতোই মিক্সড কোশ্চেন সেট আছে, যে কোশ্চেনগুলো আমাদের নিকটবর্তী যা যা পরীক্ষা আসছে সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা এই প্র্যাকটিস সেট কীভাবে করব এই প্রসেস তো আগেই বলেছি, আমরা সেই একই ওয়েতে এই প্র্যাকটিস সেটটাও প্র্যাকটিস করব। ঠিক আছে, চলো আমরা দেখি এবার আমাদের প্রথম কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেনটাই দেওয়া আছে, একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। ফেরার সময় তার গতিবেগটা 3/4 হয়ে যায়। তাহলে আসার সময় বা ফেরার সময় তার কত সময় লেগেছিল? স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন, যেটার সেই বেসিক ফর্মুলা যেটা আমি বলেছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো দেখো লোকটা যখন যাচ্ছে তখন তার স্পিডটা বলে দেওয়া আছে আমার কাছে ঘন্টায় 40 কিলোমিটার, টাইমটাও আমাকে বলে দিয়েছে যে 3 ঘন্টা টাইম লাগে। তাহলে ডিস্টেন্সটা কত সেটা আমরা ইজিলি বের করতে পারবো, যে লোকটা কতটা দূরত্ব গিয়েছে। কীভাবে বের করব? না, ডিস্টেন্স সমান স্পিড মানে 40, টাইম 3 ঘন্টা, মানে লোকটা 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, সেটা আমরা বলতে পারি। 120 হচ্ছে ডিস্টেন্স। এবার আবার ফিরে আসছে লোকটা, ফিরে আসার সময় কি করছে না, তার যে গতিবেগ ছিল সেটা 3/4 হয়ে গেছে। তার যে গতিবেগ ছিল মানে কত, 40, সেটা 3/4, 3/4। মানে দেখো গতিবেগটা আগে 40 ছিল, এখন কত হয়ে গেছে, 30। এটা হয়ে গেছে তার গতিবেগ। এখন কোশ্চেন আসছে যে এখন তার ফেরার সময় কত টাইম লাগবে। তাহলে আমাকে টাইম বের করতে বলেছে। টাইম সমান আমরা কি লিখতে পারি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 120 কিলোমিটার, কারণ লোকটা তো 120 কিলোমিটারই গিয়েছিল। আর স্পিডটা এখন কত হয়ে গেছে, 30। দেন অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি কত, 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 ঘন্টা। ক্লিয়ার? নর্মাল কোশ্চেন একটা, আশা করি সবাই করতে পেরেছিল এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন আসি আমরা। দেখো কি বলেছে এখানে, যে একটি সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ। তার মানে আমরা বুঝতে পারছি এখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে আলাদা আলাদা। দেখো এখানে বলেছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি 1 হয়, প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয়টার দ্বিগুণ মানে 2। এই লাইনটা থেকে আমি এটাই লিখতে পারছি। নেক্সট লাইনে দেখো আছে যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, মানে তৃতীয় সংখ্যাটা যদি 1 হয় তাহলে দ্বিতীয়টা হবে তৃতীয়টার দ্বিগুণ মানে 2। এই দুটো লাইন থেকে এই দুটো অনুপাতে আমরা লিখতে পারছি। এবার এই অনুপাতটা যদি একটু ভালো করে দেখছি 2 নম্বর সংখ্যাটি ভ্যালু প্রথমটার ক্ষেত্রে 1 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 2 হচ্ছে। তাহলে আমাকে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার জন্য আমি প্রথমটার সাথে 2 গুণ করে দেবো। 2 গুণ করলে প্রথম রেশিওটা কত হয়ে যাবে, দেখো প্রথম রেশিওটা মানে ফার্স্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেল 4, সেকেন্ড নাম্বারটা 2 গুণ করে দিলাম মানে এটা 2 হয়ে যাবে প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রেও 2 আছে, সমান হয়ে গেল অলরেডি। তাহলে 3টে সংখ্যা আমার কাছে কত কত দাঁড়ালো, 4, 2 আর 1। এটাই অনুপাতটা দাঁড়ালো। আমাকে 3টে সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে, 84, কিন্তু অনুপাতের সমষ্টিটা কত হচ্ছে দেখো 7। 4, 2, 6, 1, 7। তার মানে আমি বলতে পারি 7 মানেই 84। 7 মানেই 84। এবার আমাকে কোশ্চেন করেছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, সবচেয়ে ক্ষুদ্রতম অনুপাতটা কত, 1। তো 7 মানে যদি 84 হয়, 1 মানে কত হবে, 12। হয়ে গেল অ্যান্সার। খুব সহজ কোশ্চেন। দেখো আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় কোশ্চেন বেশি কিন্তু ডিপে যায় না, প্রিলিমিনারি কোশ্চেন একটু ওপরেই হয়, একটু সহজই হয়। তো সহজ কোশ্চেন অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা ভাবো না যে এরকম কোশ্চেন কি আসবে, কোশ্চেন কিন্তু এইরকমই আসবে তোমাদের পরীক্ষায়। আর আমি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য আনার চেষ্টা করি সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসারই কোশ্চেন, মানে সেগুলো পরীক্ষায় এসেছে অলরেডি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা আসে আমাদের সরল সুদ থেকে।
যে কোনো মূলধন 7 বছরে 7100 হয়েছে আর 4 বছরে 6200, মানে 4 বছর পর কত টাকা হয়েছে মূলধনটা 6200 হয়ে গেছে, 4 বছরে 6200 আর 7 বছরে টাকাটা হয়ে গেছে 7100। তাহলে এই যে 3 বছরে টাকাটা কত টাকা বাড়ছে, 900 টাকা বাড়ছে, তাই না? 3 বছরে বাড়ছে, তার মানে এক বছর কত করে টাকা বেড়েছে, মানে আমরা বলতে পারি প্রত্যেক বছর 300 টাকা করে বেড়েছে। সরল সুদ আমরা জানি প্রত্যেক বছর সেম হয়, সেই জন্য 3 দিয়ে ভাগ করে দিতে পারলাম। তাহলে বছরে 300 টাকা করে বৃদ্ধি পেয়েছে। 4 বছর পর 6200 টাকা হয়েছে, তাহলে 4 বছরে কত টাকা বাড়বে? এক বছরে যদি 300 টাকা বাড়ে তো 4 বছরে 1200 টাকা বেড়েছে। তাহলে 1200 টাকা বাড়ার পরই তো 4 বছরে 6200 টাকা হয়েছিল। তাহলে 4 বছর আগে মূলধনটা কত ছিল? 6200 থেকে আমি 1200 বিয়োগ করে দেবো, সরি 1200, ঠিক আছে 1200 আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত হয়ে যাবে আমার কাছে? 5000। তার মানে আমার মূলধনটা ছিল 5000, ঠিক আছে। এবার আমাকে সুদের হারটাও বের করতে দিয়েছে। সুদের হার, সরল সুদের তো একটাই ফর্মুলা, PRT/100, I = PRT/100, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো পি মানে মূলধন কত? 5000, আরটা আমাকে বের করতে দিয়েছে। টাইম আমরা 1 বছর ধরে নিয়েছি বাই 100, আর আই মানে সুদটা কত? 1 বছরে 300 টাকা। নর্মাল কাটাকাটি করো, দুটো জিরো কেটে গেল, একটা জিরো কেটে গেল, 5 6 30, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? 6%, মানে অপশান বি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি সবাই বুঝতে পারছো, সহজ জিনিস, কিছু না। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে কোনো পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45, 3/10 অংশের দৈর্ঘ্য 45, তাহলে 3/10 অংশের দৈর্ঘ্য যদি 45 হয়, তাহলে পুরো অংশ মানে সবসময় টোটাল অংশকে কত ধরি আমরা? 1 অংশ। তাহলে 1 অংশটা কত হবে? 45/3/10, 10টা উপরে চলে যাবে, তাই না? তার মানে টোটাল পথটা হয়ে গেল আমার কাছে 150 কিলোমিটার। টোটাল পথটা কত হয়ে গেল? 150 কিলোমিটার। কারণ টোটাল অংশ সবসময় আমরা কত ধরি? 1 ধরি, সেই জন্য 1 সমান বের করে নিলাম, যেটাই আমার কাছে বেরিয়ে গেল টোটাল পথ, মোট পথের দৈর্ঘ্যটা। এবার কিন্তু আমাকে জানতে চেয়েছে সেই পথের 2/5 অংশ, তাহলে আমরা সেই পথটা 2/5 অংশ বের করে নেবো, কিছুই না, কোশ্চেনটা ইজি কোশ্চেন। 30/2 = 60 হয়ে গেল আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার আশা করছি। চলো নেক্সট যাই। দেখো এখানে বলা হচ্ছে 6টি বলের গড় ওজন 6 কেজি। আচ্ছা 6টি বলের গড় যদি 6 হয় তাহলে মোট কত হবে বলো তো? 6 × 6 মানে আমি 36 বলতে পারি। 7টি বলের গড় ওজন 7 কেজি করতে সপ্তম বলটির ওজন কত হবে? এবার ও করতে চাইছে 7টা বলের গড় ওজন 7 কেজি। 7টি বলের গড় ওজন যদি 7 কেজি হয় তাহলে মোট কত হবে 7টি বলের? 7টি বলের মোট হয়ে যাবে আমাদের কাছে 7 7 49। তাহলে 7 নম্বর বলটা কত কেজি নিতে হবে? এই দুটোকে জাস্ট বিয়োগ করে দেবো আমি, তাহলেই বুঝতে পারবো কত কেজি নিতে হবে। বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে 13 হয়ে যাবে আমার কাছে অ্যান্সার, তাই না? 7 নম্বর বলটি কত কেজি নেব? 7 নম্বর বলটি 13 কেজি নিয়ে নেবো, কারণ অলরেডি তো 36 কেজি হয়েছিল। 7 নম্বর বলটা যদি 13 কেজি নিয়ে নিই তাহলে আমার কাছে টোটাল কত হয়ে যাবে? এখন কত কেজি হয়ে গেল? 49 কেজি। আর 49 কেজি যদি টোটাল হয়, গড় আমার কত হয়ে যাবে? 7, তাই না? তার মানে জেনারেলি আমার এই দুটোকে বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে যে 7 নম্বর বলটির ওজন কত। এটা এভারেজের কোশ্চেন। চলো নেক্সট। দেখো A/B 4:3 দেওয়া আছে। আগের দিনের যে প্র্যাকটিস সেটা একটা করেছিলাম যেখানে x/y এর ভ্যালুটা ডাইরেক্ট দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে প্রথমে x/y এর ভ্যালুটা বের করেছিলাম, তারপর মানটা বসিয়েছিলাম x আর y এর, যদি তোমাদের মনে আছে তাহলে দেখবে। এইখানে দেখো a আর b এর ভ্যালুটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে, a এর ভ্যালু 4, b এর ভ্যালু 3, জাস্ট পুট করে দেবো। 4 + 3 মানে 7, আর 4 - 3 মানে 1, মানে অপশন এ হয়ে গেল অ্যান্সার। কিচ্ছু না, মুখে মুখে হবে। চলো নেক্সট। দেখো নাম্বার সিস্টেম বর্গমূলের কোশ্চেন। কীভাবে করব?
ডান দিক থেকে জাস্ট বর্গমূল করে করে যাব। কত আছে 225, 225-এর বর্গমূল কত 25, সরি 225-এর কত 15, 25 নয় 15, সেই 15টা হয়ে যাবে যোগ, কারণ মাঝে প্লাস আছে, যোগ করলে হয়ে যাবে 169, রুট আছে 169-এর রুট হয় 13, সেই 13টা হয়ে যাবে এর সাথে যোগ, এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে হয়ে যাবে 15625, যেটার আছে আবার রুট। এবার এটা কার রুট ওভার বা বর্গমূল বের করলে হয়ে যাবে। সহজ পদ্ধতি তোমার জানা আছে, শেষে 5, প্রথমে 2 আর 3টে জোড়া করে নিলাম, শেষে 5 আছে মানে অ্যান্সারের শেষে অবশ্যই 5 আসবে। 156 কার কাছাকাছি 12, 125 হয়ে গেল আনসার। ঠিক আছে, 12 স্কোয়ার কত 144, 13 স্কোয়ার তো 169 হয়ে যায়, তাহলে 12 হয়ে যাবে অ্যান্সার। 13 তো বেশি হয়ে যাচ্ছে, সবসময় কমটা নিতে হয়। ঠিক আছে, যদিও 13 দিয়ে অ্যান্সারই নিই, তোমরা সেখানেও ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট, লসাগু কীভাবে করব, দশমিকের লসাগু তোমাদের সবারই প্রসেস জানা আছে, অলরেডি বলে দিয়েছি আমি। লসাগু গসাগু পুরো চ্যাপ্টারটা কভার আমাদের। কি করব আরেকবার করে দিই। দশমিক ওঠালে 7/10, 7/100, 7/1000। হরটাকে করে নেবো সমান, 3টে জিরো আছে, ওপরেও 3টে জিরো নিয়ে চলে আসবো। সরি হরটাকে করবো সমান, এখানে 3টে জিরো আছে, এখানে কটা জিরো দেখছি 2টো, তাহলে একটা জিরো নিয়ে আসবো, নিচে নিয়ে এলেও ওপরে নিয়ে আসতে হবে। এখানে একটা আছে, তাহলে আরও 2টো নিয়ে আসবো, ওপরেও 2টো চলে আসবে। এবার আমাকে বলেছে লসাগু, লসাগু মানে ওপরেরগুলো লসাগু, নিচেরগুলোর গসাগু। নিচের তো 3টে সেম সংখ্যা আছে, গসাগু কত হবে 1000ই হবে। আর ওপরে 7, 70 আর 700, এদের লসাগু কত হবে 700 হবে। কাটাকাটি করে নাও, তাহলে অ্যান্সার হয়ে গেল 0.7, অপশান বি। ঠিক আছে, নিচে 10 থাকা মানে একটার আগে দশমিক বসে যাও, সবাই জানো এটা। চলো নেক্সট, দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে যে একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার লিখে দিলাম। এই দুটো সমান বলেছে, আমি মাঝে সমান দিয়ে দিলাম। তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা, বাহু আর বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো আমি এখান থেকে এটা লিখতে পারি, স্কোয়ারটা যদি আমি উঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, ডান দিকে এখানে নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, ডান দিকে হয়ে যাবে রুট স্কোয়ার, ডান দিকে গেলে রুট হয়। এবার a/r মানে a/r, আর এটা অনুপাতে লিখলে এটা রুট পাই থেকে যাবে, 1টা রুট থেকে বেরিয়ে, কারণ 1 হয়ে যাবে, 1-এর রুট 1ই হয়, মানে অপশন ডি। দেখো এ আর বি এর মাসিক বেতন 2:3, এ আর বি এর মাসিক বেতন বলে দিয়েছে 2:3, দুজনেরই বেতন 300 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এরও 300 টাকা বেড়েছে, এরও 300 টাকা বেড়েছে। বেতন এখন হয়ে গেছে 13:19। খুব ভালো কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, মনে আছে সবার সিএমএম মেথড, সিএমএম রুলটা মনে আছে তো। দেখো কী করতে হয়, এখানে অনুপাতের সাথে অনুপাত গুণ, দেন বিয়োগ। 19×2 38, 13×3 39, বিয়োগ করলে হয় 1 অনুপাত। সেই 1 অনুপাতের ভ্যালুটা কত হবে। এবার নিচের অনুপাতের সাথে সংখ্যাগুলোর গুণ, দেন বিয়োগ। ডাইরেক্ট করার জন্য আমি কি করব, আগে এটাকে বিয়োগ করে নেবো, মানে বিয়োগ করলে আসছে কত 6, 6-এর সাথে এই নাম্বারটাকে বিয়োগ করে নেবো। আগে রেশিওটা বিয়োগ করে নেবো, দেন সেটার সাথে নাম্বারটা গুণ করে দেবো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে নিয়মটা হচ্ছে নিচের রেশিওর সাথে নাম্বারের গুণ, নিচের রেশিওর সাথে নাম্বারের গুণ, দেন যেটা বেরোবে সেটা বিয়োগ। তো সেটাকেই তাড়াতাড়ি করার জন্য আমি কি করলাম, রেশিওটা আগে আমি বিয়োগ করে নেব, সেই বিয়োগফলটা দিয়ে নাম্বারটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে কত হবে 6×3 1800, তার মানে 1 রেশিওর ভ্যালু হচ্ছে 1800। এবার আমাকে জানতে চেয়েছে এ এর মাসিক বেতন কত, কত আছে 2 রেশিও, তাহলে 2 রেশিও মানে হবে 3600, অ্যান্সার আমার কাছে হয়ে যাবে 3600। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা। চলো নেক্সট, বলেছে একটা শ্রেণীকক্ষে 30 জন বালকের গড় বয়স 10। আচ্ছা, 30 জন বালকের গড় বয়স যদি 10 হয়, মোটটা কত হবে 300, তাহলে 300। এবার এর সাথে শিক্ষকের বয়স যোগ করা হচ্ছে, যাতে কিনা গড় বয়স
আচ্ছা, এখানে একটা কিছু মিসিং আছে। গড় বয়স মনে রাখবে যে গড় বয়স 1 বাড়ে। কত বাড়ে এখানে দেওয়া নেই, গড় বয়স 1 বাড়ে, এটা হবে কোশ্চেনটা, মানে গড় বয়সটা 1 বেড়ে যায়। আচ্ছা, এর সাথে যদি শিক্ষক যোগ হয় তাহলে টোটাল এখন কতজন লোক হয়ে যাবে, 31 জন। আর গড় বয়সটা 1 যদি বেড়ে যায় তাহলে গড় বয়সটা হয়ে যাবে 11। তাহলে তখন মোটটা কত হবে, দুটোকে গুণ করে দেবো, হয়ে যাবে 341। তাহলে শিক্ষকের বয়সটা কত, জাস্ট দুটোকে আমি করে দেবো বিয়োগ, 41 বছর। অপশান বি। ক্লিয়ার ব্যাপারটা? দুটোর ক্ষেত্রে মোটটা প্রথমে বের করে নেবো, মোট বের করার পর বিয়োগ করে দিলেই ওই যে একজন বাড়তি যে যোগ হচ্ছে পরবর্তীকালে তার বয়সটা বেরিয়ে যাবে, এটাই নিয়ম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো, রাজু, শশী, মহেশ এদের গড় বেতন 800। আচ্ছা, 3 জনকার গড় বেতন যদি 800 হয়, মোট হয়ে যাবে 800 ইন্টু 3, মানে 3 8 2400। নেক্সট লাইনে দিয়েছে প্রমোদ, শশী আর মহেশ এদের গড় বেতন 900 মানে মোট হয়ে যাবে 2700, তাই না? এদের মধ্যে আবার দেখো প্রমোদের বলে দিয়েছে বেতনটা কত, 900। তাহলে প্রমোদের জায়গায় আমরা কত লিখতে পারি, 900। তাহলে আমরা বলতে পারি শশী আর মহেশ এদের মোট বেতন, এই 900টা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। শশী আর মহেশের মোট বেতন তাহলে কত লিখতে পারি আমরা, 1800। আমাকে রাজুর বার করতে বলেছে। দেখো, শশী আর মহেশ মিলে হয় 1800, শশী আর মহেশ মিলে হয় 1800, তাহলে রাজুর কত হবে, টোটাল তো 2400, তাহলে রাজুর অবশ্যই 1800টা ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, রাজুর বেরিয়ে যাবে 600 টাকা, তাই না? আশা করছি সবাই বুঝতে পারছো, কিছু না, খুব সহজ অঙ্ক, মুখে মুখেই করা যাচ্ছে, তাই না? চলো নেক্সট। কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘন্টায় এত কিমি বেগে গন্তব্যস্থলে পৌঁছায়, বিশ্রাম সহ 8 কিমি বেগে। দেখো, এই টাইপটা খুব ভালো করে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, বেগের পার্থক্যটা লিখতে হবে। তাহলে প্রথমে 12 কিমি বেগে যাচ্ছিলো, তারপর 8 কিমি, বেগের পার্থক্য কত, 4। নিচে যেটা অরিজিনাল বেগ মানে যেটা বিশ্রাম সহ বেগ, কোথাও বিশ্রাম নেয়নি, অ্যাকচুয়াল বেগ যেটা, সেটা লিখবো। তাহলে নিচে কত হবে, এখানে 12 নে ইন্টু 60 করে দেবো। ইন্টু 60 করার কারণটা হচ্ছে এখানে সব ঘন্টাতে দেওয়া আছে, ঘন্টা যেটা মিনিট করার জন্য, কারণ অপশানগুলো সব কিছু দেওয়া থাকবে মিনিটে, অবশ্যই মিনিটে দেওয়া থাকবে, না মিনিটে দেওয়া থাকলে ইন্টু 60 করার দরকার নেই, কিন্তু জেনারেলি মিনিটেই দেওয়া থাকে। তাহলে 12 5 60, 5 ছেড়ে 20 হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার, 20 মিনিট রেস্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো, একটি কারখানার মেশিনের মূল্য 10% করে বছরে হ্রাস পাচ্ছে, বর্তমানে কত আছে, 1 লাখ হলে 3 বছর পর কত হবে? আচ্ছা, 10% করে হ্রাস পাচ্ছে, বর্তমানে 1 লাখ হলে 3 বছর পর কত হবে? দেখো, এটা যদি আমরা রেশিও মেথডে করি, রেশিও মেথডেও করতে পারি বা নর্মালভাবেও করতে পারি। তো রেশিও মেথডে যদি করি, 10% মানে কত বলো তো, 10% মানে 1/10। তার মানে দাম যদি 10 টাকা ছিল, মানে 10 ছিল, তাহলে 1 হ্রাসপ্রাপ্ত হয়ে দাম এখন কত হয়ে যাবে, 9। এটা তো 1 বছরের কথা হলো, 1 বছর 3 বছর, কারণ 3 বছর পর জানতে চেয়েছে আমাকে, তাহলে এটা জাস্ট আমি 3 বার লিখে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে, 1000, এটা 729। তাহলে এটা অ্যাকচুয়াল দাম, এটা হ্রাস পাওয়ার পর দাম, তাই না? তাহলে অ্যাকচুয়াল বা বর্তমানে দাম যদি 1000 হয়, তাহলে 3 বছর পর হ্রাস পাওয়ার পর সেটা কত হয়ে যাবে, 729। কিন্তু বর্তমানে কত বলে দিয়েছি, এটা 1 লাখ, মানে 100 গুণ, এর 100 গুণ, তাই না? তাহলে আমার 3 বছর পরও বার করতে গেলে 729-এর সাথে 100 গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে 72900, তাই না? কারণ 1000 রেশিও মানে আমাকে কোশ্চেনে কত বলে দেওয়া আছে, 1 লাখ। তা 1000 মানে যদি 1 লাখ হয়, 729 মানে 72900, 72,900 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো, আজকে লাস্ট অঙ্ক, নল চৌবাচ্চা থেকে বলেছে, দুটি পাইপ একসাথে চললে 8 মিনিটে পূর্ণ হয়,
আর পাইপ দুটি একসাথে খুলে দেওয়ার 4 মিনিট পর যদি প্রথমটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে আরও 6 মিনিট লাগে পূর্ণ হতে। আচ্ছা, 4 মিনিট পর প্রথমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে আমি দুটো পাইপ যদি এ আর বি ধরি, তাহলে এ আর বি দুজন মিলেই তো 4 মিনিট চলেছে, তাই না? 4 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে প্রথমটাকে, তাহলে পরে শুধু বিটা চলেছে কত মিনিট? 6 মিনিট। 6 মিনিট, তাহলে এ আর বি মিলে 4 মিনিট চলেছে আর বিটা একাই চলেছে 6 মিনিট। তাহলে এই যে টোটালটা আমরা পাচ্ছি, এই টোটালটাই কী বোঝাচ্ছে? আমার চৌবাচ্চাটার ক্যাপাসিটি, যে কতটা জল ধরেছে। আবার আরেকটা দিকে দুটো পাইপ যদি একসাথে চলে তাহলে 8 মিনিটে পূর্ণ হয়, মানে দুটো পাইপ যদি একসাথে চলে তাহলে 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে এটাও কী বোঝাচ্ছে আমার কাছে? চৌবাচ্চাটার ক্যাপাসিটি। আচ্ছা দেখো, নল চৌবাচ্চা সবাই এটা জানা নিশ্চয়ই যে ক্যাপাসিটি বের করতে গেলে আমাদেরকে এফিসিয়েন্সির সাথে টাইমটাকে গুণ করে দিতে হয়, তাই না? তো দুটো নল একসাথে চললে এফিসিয়েন্সি টোটাল হয়ে যাবে এ প্লাস বি, টাইম হয়েছে 8, গুণ করে দিয়েছি, তাহলে এটা ক্যাপাসিটি বোঝাচ্ছে, তাই না? এই দিকেরটা কী বলেছে সেকেন্ড কেসটা, যে দুটো 4 মিনিট চলছে, সেই জন্য এ প্লাস বি ইন্টু 4 করেছি, তারপর প্রথমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে সেকেন্ডটা বিটা একা 6 মিনিট চলেছে, তাহলেই চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে। তাহলে এটাও চৌবাচ্চাটার ক্যাপাসিটি বোঝাচ্ছে, দুটোই চৌবাচ্চাটার ক্যাপাসিটি, সেই জন্য দুটো আমরা ইকুয়াল করে নিলাম। এবার জাস্ট এখানটা একটু ক্যালকুলেশন করে নেব। 4a প্লাস 4b প্লাস 6b সমান 8a প্লাস 8b। এইদিকে হচ্ছে 4a প্লাস 10b সমান 8a প্লাস 8b। এটা যদি মাইনাস করি তাহলে 4a দাঁড়াচ্ছে ইজ ইকুয়াল টু 2b। তাহলে a বাই বি আমার কাছে দাঁড়িয়ে যাচ্ছে 2/4 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 1/2, তাই না? তার মানে a এর এফিসিয়েন্সি 1 আর বি এর এফিসিয়েন্সি 2। তাহলে টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি আমি কীভাবে বের করব? তুমি যে কোনো একদিকে, হয় লেফট সাইডে বা রাইট সাইডে এ আর বি এর মানটা বসিয়ে দাও। আমি রাইট সাইডে বসাই, ছোটো আছে, দেখো এ প্লাস বি মানে 1 + 2 মানে 3 আর ইন্টু 8, তাহলে টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি হচ্ছে 24। এবার আমাকে বলছে নল দুটি দ্বারা আলাদা আলাদাভাবে, মানে এ কত মিনিট লাগাবে ভর্তি করতে আর বি কত মিনিট লাগাবে। তাহলে এ কত মিনিট লাগাবে না এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, 24 মিনিট। বি কত মিনিট লাগাবে? 24কে আবার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, বি এর এফিসিয়েন্সি 2 মানে 12 মিনিট। ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি করলে কত টাইম লাগবে আমাদের বেরিয়ে যাবে। ক্যাপাসিটি এখান থেকে দেখে নাও, টাইমটা যদি বের করতে চাই তাহলে ক্যাপাসিটি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, তাই না? সেটাই করলাম আমি জাস্ট। তাহলে এ এর টাইম লাগবে 24 মিনিট, বি এর টাইম লাগবে 12 মিনিট। অপশান বি হয়ে গেল অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো। এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় আসে, তোমরা ভালো করে প্র্যাকটিস সেটগুলো সব ফলো করো। আশা করছি যে পরীক্ষা আসছে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি কারো কোনো প্রবলেম থাকে বা আরও কিছু জানতে চাইছো কোনো চ্যাপ্টার ওপর, তাহলে অবশ্যই আমাকে সেটা জানাও, ঠিক আছে? চলো আজ এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ক্লাসে আমরা নেক্সট প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।